তার জীবনীটার অফিসিয়াল যে আপনার বয়ান, এর বাইরে আরো যে দিকগুলো আছে সেগুলো সবার সামনে আসলে তুলে ধরা দরকার। তিনি এখন ব্যক্তি প্রফেসর ইউনূস আমাদের এককভাবে ওনারশিপের মতো একটা জায়গায় নেই জাতীয় গণ্ডিতে, তিনি এখন ইন্টারন্যাশনাল অ্যাক্টর। এবং সেই ব্যক্তি ইউনূস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার। আপনার নিশ্চয় মনে আছে তিনি দুইবার দ্বার পরিগ্রহ করেছেন, প্রথমবার মার্কিন মূল্যকে, এবং যখন তিনি মার্কিন মূল্যকে মানে প্রার্থনা করেন তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে। যেই নাম তিনি ধারণ করছেন আকিকা করা, এবং যার নাম দিয়ে শুরু এই ধর্মের যিনি প্রবর্তক আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে কিন্তু তার নাম প্রথম আদ্যক্ষর বা শব্দ। তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তার স্ত্রীর যে ধর্ম সেই ধর্ম গ্রহণ করতে হয়েছে। অনেক সময় আমরা জানি না, দেখি না যে আপনার তখন নামটা কি ছিল স্যার? নামটা কি আপনার জানা আছে? আমি যতটুকু শুনেছি তাকে পরিবর্তন করতে হয়েছিল, এবং একটা নর্মালি যেটা হয় একটা খ্রিস্টান নেম নিতে হয়, আপনার চীনা কালচারে সেটা আছে, বা ইংলিশ একটা নাম নিতে হয়। যেহেতু ইংরেজি ভাষাভাষী যে শব্দ যদি এটি প্রযুক্ত করে না দেওয়া যায় তাহলে চীনা নাম উচ্চারণ করা খুব কঠিন। অনেকেই দেখা যায় ডেভিড নাম নিচ্ছেন, অনেকে দেখা যায় আপনার মাইকেল নাম নিচ্ছেন, সঙ্গে চীনা নামটাও আছে। তো এক্ষেত্রে আপনার যারা যাজক কিংবা যারা রেজিস্ট্রেশন করেছেন বিবাহ, তারা হয়তো ভালো বলতে পারবেন। নিশ্চিত না হয়ে কোনো কথা বলা ঠিক হবে। পার্সোনাল যে প্রোফাইলটা সেটা অবশ্যই প্রত্যেকের অবগত হওয়া দরকার। যেমন কিছুদিন আগে একটি সূত্রে বলা হয়েছে যে মার্কিন মুলুকের প্রথম জুইশ প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বছর দুয়েক আগে তিনি তার সান ইন ল যে ধর্ম পালন করেন সেই ধর্মে অবগাহন করেছেন। এখন তার যে কার্যক্রম, তার যে পদক্ষেপগুলো উইথ রেফারেন্স টু ইসরায়েল অনেকাংশে তার সাবস্টেনশিয়েট করে। তো প্রফেসর ইউনূস ফর্মালি কি ডিনাউন্স করেছেন পরে সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তিনি কি নিজ পুরুষের ধর্মের প্রবর্তন করে ফিরে এসেছেন বা প্রত্যাবর্তন করেছেন, সেটা কিন্তু আমরা পরিষ্কার ভাবে জানি না। এটা নিয়ে পরিষ্কার একটা ধারণা থাকা দরকার জনমনের, কারণ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এবং ইসলামের কারণেই এটা মাশরিকে পাকিস্তান হয়েছে। মাশরিকে পাকিস্তান হওয়ার কারণেই বর্তমান বাংলাদেশ যে অবয়ব নিয়ে আছে বিশ্ব মানচিত্রে সেটি ধারণ করতে সক্ষম হয়েছে। আর ঐতিহাসিক ভাবে চট্টগ্রামের নাম হচ্ছে ইসলামাবাদ। আপনার শায়েস্তা খান যখন জন্ম করলেন সেই ইসলামের যে বিজয় নিশান তিনি উড়ালেন, সেই কারণে নাম দিয়েছিলেন ইসলামাবাদ। সেই জায়গার সান অফ দা সয়েল, তাকে তো তার সেই ইসলামী যে মূল পরিচয় সেখানে ফিরে আসতে হবে পরিষ্কারভাবে ক্লিয়ার টার্মসে, এবং আচার নিষ্ঠ একজন মুসলমান হিসেবে ডেমনস্ট্রেটেড হতে হবে। প্রতি শুক্রবার তিনি যে সামিল হন আপনার জুম্মার নামাজে, সেটা আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। এবং শুধুমাত্র বছরে একবার ঈদের নামাজে হাজির হলেই তো চলবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওই বৈবাহিক সূত্রের নাম পরিবর্তন করেছেন হয়তো, সেটি আমাদের জানা দরকার, এটি বলতে চাচ্ছেন? আমি যেটি বলতে চাচ্ছি যে যেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই দেশের স্টিয়ারিং হুইল তিনি ধরে আছেন সরকার প্রধান হিসেবে। আমরা কি জানি নিশ্চিতভাবে তিনি যেই ধর্মের পক্ষ থেকে রিচুয়াল হিসেবে একাধিক আপনার ছাগ কোরবানি দিয়ে তাকে আকিকা করা হয়েছে, যেই প্রণোদনায় সেটি তিনি মেনটেন করছেন কিনা। কারণ ইসলামী সবকিছু ডেমনস্ট্রেবল। আপনি পার্সোনাল ওই যে চ্যাপেলে গিয়ে উপাসনা করার মতো ধর্ম কিন্তু ইসলাম না। এই বিষয়গুলো সামনে কিন্তু ফরফ্রন্টে চলে আসবে সঙ্গত কারণেই, কারণ নারী কমিশনের রিপোর্ট নিয়ে হইচই শুরু হয়েছে। খেয়াল করেন, হেফাজতে ইসলাম, আপনার ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী সবাই কিন্তু প্রকাশ্য স্ট্যান্ড নিয়েছে। কর্তব্য নয় এই ধরনের বিশেষণ ব্যবহার করা হয়েছে।
আবার এমন একজন ব্যক্তির সহধর্মিণী যিনি, আচ্ছা স্যার, এটা একটু ক্লিয়ার করেন তো স্যার। এই যে জাফরুল্লাহ সাহেব, আমাদের প্রয়াত জাফরুল্লাহ সাহেব, আমাদের অত্যন্ত খ্যাতিমান একজন মানুষ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার স্ত্রী হচ্ছেন নাসরিন হক। তিনি হচ্ছেন ওই নো 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 নো, তার স্ত্রী হচ্ছেন শিরিন হক। শিরিন হকের সহদরা কনিষ্ঠ কনিষ্ঠ যিনি ভগিনী, তার নাম হচ্ছে নাসরিন হক। তাকেও রহস্যজনক ভাবে হত্যা করা হয়েছে। এটা এখন পর্যন্ত কোনো কুল কিনারা আমরা পাইনি। সেটা জানি, সেটা তাহলে শিরিন হক হচ্ছেন আমাদের জাফরুল্লাহ সাহেবের স্ত্রী। জি, এবং তিনি আমাদের নারী বিষয়ক যে সংস্কার কমিশন সেটির চেয়ারম্যান। তো তাকে এত অপমান করা নারী হলো, পক্ষের অন্যতম, তিনি নারী পক্ষের অন্যতম প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিরিন হক। এটা অনেকে জানে না স্যার, এটা একটু এটা তো অনেকে জানে না। এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে এবং ইসলামী অন্যান্য সংগঠন থেকে, শিরিন হককে যেভাবে নাজেহাল করা হয়েছে এবং কি কি যেন বলেছে, সেগুলো আমি উচ্চারণ করতে চাই না, আপনি উচ্চারণ করেননি। জি জি জি, সেগুলো উচ্চারণ করতে চাই না। কিন্তু এই যে একজন বিজ্ঞ মানুষের, আমাদের তার সহধর্মিণী, তিনিও একজন প্রতিষ্ঠিত মানুষ, তাকে এইভাবে অপমান করা, এটা আসলে ন্যাক্কারজনক ঘটনা। এবং যারা করেছে তারাও, তারই ধারাবাহিকতায় প্রফেসর ডক্টর সুচিতা শর্মী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, বাংলা একাডেমির যিনি সভাপতি, প্রফেসর আবুল কাশেম ফজল হকের বিদুষী কন্যা, তাকে খুব আনসেরিমনিয়াসলি অন্যের আপনার শর্টকামিংস এর কারণে তাকে অপসারণ করা হয়েছে। এটা হচ্ছে যে আপনি এক ধরনের যা কিছু দাবি করবেন, সব ঠিক আছে, আমরা মেনে নিলাম, ওই ধারাবাহিকতা করা হয়েছে। এবং এটি আমাদের যেটাকে আমরা বলি নারীর এম্পাওয়ারমেন্ট, তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, যেটা বর্তমান সরকারের, বিশেষ করে যে সরকারের প্রধান প্রফেসর নোবেল লরেট ইউনুস, তার কাছ থেকে কোন অবস্থায় এটি এক্সপেক্টেড নয়। এই কারণে যে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছেন যৌথভাবে গ্রামীণ ব্যাংকের সঙ্গে। গ্রামীণ ব্যাংককে কেন এই ক্রেডেন্স দেওয়া হয়েছে? নারী এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তার অবদানের জন্য। এখন সেই এম্পাওয়ার হওয়ার যে দৃষ্টান্তটা একমাত্র দৃষ্টান্ত ছিল এই পাবলিক আপনার ইউনিভার্সিটি বা টারশিয়ারি রিসার্চ সেক্টরে, তার প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এখন কি বার্তা দিলেন আপনি, খেয়াল করেন। তার মনে হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আপনি নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ব্যাংক দুটোর জন্যই একসাথে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। এবং এখন বর্তমান আপনি যে কথা বলতে চাচ্ছেন, বাংলাদেশের নারীরা এতভাবে সংজ্ঞায়িত হচ্ছে বাজেভাবে, যেটি আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই রিজিমে কাঙ্ক্ষিত নয়, যেটি নিয়ে সারা দেশে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার মুখে আমাদের তথ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন, সেখানে তিনি কিছু কথা বলেছেন এবং সেখানে কে বা কারা তাকে, তার উপর বোতল নিক্ষেপ করেছে এবং বিষয়টা নিন্দনীয়। তবে কেউ কেউ অনুমান করছেন জামাত শিবিরের বিরুদ্ধে উনি মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন এবং জামাত কিন্তু বা শিবির কিন্তু সেটা রিয়াক্ট করেছে, তারা সেই কথাটি মাহফুজ আলমের মুখ থেকে শুনতে চায়নি। তো এইটাও হতে পারে যে জামাত শিবিরের কেউ হয়তো তার উপর বোতল নিক্ষেপ করেছেন, অথবা অন্য কেউ। এটার সুষ্ঠু তদন্ত নিশ্চয়ই হচ্ছে। স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে? বিষয়টা খুব আলোচিত এখন বাংলাদেশে। দেখুন, মাহফুজ আলম আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি সকল মন্ত্রণালয়ের উপদেশের দায়িত্বে নিয়োজিত ছিলেন, উপদেশ দেওয়ার দায়িত্বে, এখন সীমায়িত হয়েছেন আপনার তথ্য মন্ত্র। তিনি আন্তর্জাতিক দরবারে স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ইন্ট্রোডিউস হয়েছেন অ্যাজ দ্য মাস্টার মাইন্ড। এখন যিনি মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন, স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন, তার আপনার হার্ড ডিস্ক বলতে পারেন, মস্তিষ্ক খুবই গুরুত্ব। এই জাতির সবচাইতে প্রাইজড পজিশন হচ্ছে মাস্টার মাইন্ডের হার্ড ডিস্ক অর্থাৎ মস্তিষ্ক। সেই জায়গায় আপনি, আমি তো ট্রল দেখলাম এক রকমের সোশ্যাল মিডিয়ামে, যে বর্জ্য পদার্থ ভরে বোতল তার মাথায় নিক্ষেপ করা হয়েছে। এখন যিনি নিক্ষেপ করেছেন তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি ভুলে এই কাজটি করেছেন, তিনি চিন্তা ভাবনা করে কাজটি করেননি, গোলমালে ঘটনাটা ঘটে গেছে।
এখন আমাদের স্যার, তাকে কি গ্রেপ্তার করা মাননীয় হয়েছে? উপদেষ্টা স্যার, দিদিকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি চিহ্নিত করা গেছে? আমার জানা মতে এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে, এটা ঠিক। গ্রেপ্তার হয়েছেন কিনা আমি সর্বশেষ জানি না, হয়তো হতেও পারেন, এটা প্যাসেজ অফ টাইম। যে বিষয়টা সেটি হচ্ছে এই যে তিনি কিন্তু সিরিয়াসলি নিয়েছেন এবং সিটি স্ক্যান করেছেন, মানে কোন চান্স তো নেওয়া যাবে না। কারণ হচ্ছে তিনি অতীব মূল্যবান একজন মস্তিষ্কের অধিকারী মানুষ অবশ্যই অবশ্যই। বাংলাদেশের নিরিখে, শুধু নয় এই অঞ্চলের নিরিখে। কারণ অনেক সময় বাকি আছে, একটা পর একটা আনফোল্ড করবে অধ্যায়, সেগুলো আমাদের দেখতে হবে। তো সেই জন্যে তাকে যদি আপনার রক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা তো এত দিনের যে সুদূর প্রসারী পরিকল্পনা হোমওয়ার্ক করে করা হয়েছে তা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, সেটা তো কোনো অবস্থায় আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো ফলে আচ্ছা, আপনার এক ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় বনাম কুয়েট, এই চারটি বিশ্ববিদ্যালয়ে কি মনে করেন বিষয় সীমাবদ্ধ থাকবে? এটা যদি ওয়াইল্ড ফায়ারের মতো সেই ক্যালিফোর্নিয়া কিংবা ইসরায়েলের আগুনের মতো যদি ছড়িয়ে পড়ে, তাহলে জি। এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। মাহফুজ আলম সাহেবের বিষয়ে কেউ কেউ বলছেন যে ওই যে জামাত শিবিরের কথা আমি যেটা বললাম, যে সেটা লেখালেখি কারণে, আবার কেউ বলছেন তিনি আওয়ামী লীগের সমর্থক, ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি সেটা চাননি। আবার কেউ কেউ বলছেন আপনি যেটা বললেন মাস্টার মাইন্ডের মাথায় হার্ড ডিস্কে আঘাত করা হয়েছে, সেটা নিন্দনীয়, সেটা বলছেন। এইসব বিষয় কিন্তু এখনো মানে খোলাসা করে আসলে এখন আওয়ামী লীগের পক্ষ তিনি নিয়েছেন, এটা কতটা সত্য? উনি ৭১-এর জামাতে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন, এটা আপনারা জানেন। খন্দকার ইলিয়াস বলছেন যে আমরা সাধারণ জনগণ আর গণতন্ত্র চাই না, বাংলাদেশের গণতন্ত্রে আর বিশ্বাস নাই। ধন্যবাদ আপনাকে। এখন এই বিষয়টি এটা কতটুকু সত্য, এটা কি আপনি শুনেছেন স্যার? তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা করেছিলেন এক ধরনের। দেখুন, আপনার শোতে এবং এলসওয়্যার আমি বলেছি যে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে এটা কিন্তু -4 প্রক্রিয়া। -1 আওয়ামী লীগ, -2 জাতীয় পার্টি, -3 বিএনপি, -4 জামাত ইসলাম। অনেকে ত্রাহি ত্রাহি রব তুলেছেন যে জামাত কনসলিডেট করছেন, নো। এবং এই পুরো পরিকল্পনাটি সবার চাইতে একেবারে স্বচ্ছভাবে ধরা দিচ্ছে কিন্তু আমাদের যার মাথায় বোতল নিক্ষেপ করা হয়েছে তার মানুষ পটের পরিষ্কার ভাবে এটি স্পষ্ট। সে কারণেই তিনি কিন্তু এই বয়ানগুলো হাজির করেছেন বা করছেন বলে আমার ধারণা। আমার জানা মতে উপদেষ্টা পরিষদে একমাত্র তিনি শক্ত অবস্থান নিয়েছেন যাতে কোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, এবং একটা কম্প্রোমাইজ ফর্মুলা আসা গেছে, আসলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি, ক্যাপ্টেন এভেন্স অবস্থায় রাখা হয়েছে বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত। বিচার কার্য শেষ হলে পরে আবার এই ব্যান উঠে যাবে, সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টে কিন্তু যাওয়া হয়েছে। এবং ক্রেডিট গোস টু অফকোর্স আওয়ার অনারেবল অ্যাডভাইজার উইথ মিনিস্ট্রিয়াল স্ট্যাটাস মাহফুজ আলম। আচ্ছা স্যার, আমরা মাহফুজ আলম সাহেব থেকে এবার অন্যদিকে যাই। জাতীয় সঙ্গীতের ব্যাপারে সারা দেশব্যাপী এক ধরনের নিন্দা চলছে। জাতীয় সঙ্গীত কোথাও গাইতে দেওয়া হয় না, কোথাও গাওয়া হয় না। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেখানেও গাওয়ার চেষ্টা করা হয়েছিল, নানান ঘটনা আমরা সেখানে দেখেছি। অনেকে বলছেন রাজু ভাস্কর্যের ওখানে গাইতে হলে রবীন্দ্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইতে হলে সেখানে আমাদের রাজুতে আয় বলতেন যিনি, হ্যাঁ, আমাদের সমন্বয়কের অনুমতি নেওয়া হয়েছে কিনা, হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর অনুমতি ছাড়া জাতীয় সঙ্গীত রাজু ভাস্কর্যের সামনে গাওয়াটা ঠিক হবে না। সেটি আরেকটা হচ্ছে বগুড়ায় উদীচী একটা দুঃসাহস দেখিয়েছে, তারাও বগুড়া শহীদ মিনারে সম্ভবত জাতীয় সঙ্গীত পরিবেশনের একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে তারা জড়ো হয়েছে এবং সেখানে আমাদের সমন্বয়ক এবং এনসিপির নেতারা গিয়ে, বৈষম্য বিরোধীরা গিয়ে সেটার উপর হামলা করেছে এবং উদীচীও নাকি সেখানকার সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীদের কাছ থেকে অনুমতি নেয়নি জাতীয় সঙ্গীত পরিবেশনের। সেই ক্ষেত্রে তারা যে হামলা করেছে, 10 জন আহত হয়েছে। আবার আর একটা ঘটনা ঘটেছে, একটা চ্যানেল মনে হয় এটা নিউজ করেছে হামলার ঘটনাটা, আবার সেই চ্যানেলকে হুমকি দেওয়া হচ্ছে আপনারা যদি নিউজ প্রত্যাহার না করেন আপনাদের ওখানে আমরা জমায়েত ডাক দিব, সমাবেশ করব, এক ধরনের। এই বিষয়টা আপনি জাতীয় সঙ্গীতের এই অবস্থা এবং এই অবস্থায় আর কি জাতীয় সঙ্গীত পরিবেশন করা সম্ভব? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই 9 মাসের শাসন আমলে তো হয় নাই, আগামীতে হবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে স্যার?
দেখুন, প্রক্রিয়াটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে। জি জি জি। আমার এখনো পরিষ্কার কানে ভাসে, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছিলেন আমাদের তদানীতন বিমান বাহিনী প্রধান তোয়াব সাহেব। উপস্থিত জনতা দাবি তুলেছিল, স্লোগান তুলেছিল এরকম, তোয়াব ভাই চান তারা পতাকা চাই। খেয়াল করেন, দাবিটা কিন্তু সেই 70-এর দশকের। ধারাবাহিকতায় আমরা ইগনোর করতে 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 আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে। কিছুদিন পরে এই যে তদানীতন মাশরেকে পাকিস্তান, সেটি স্থলে তো স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশ শব্দটি, এবং প্রথম দিকে আবার দুই শব্দ ছিল, বাংলা স্পেস দেশ, পরে একত্র করে বাংলাদেশ হয়েছে। পতাকাটা আপনার 3 রঙের ছিল, ট্রাই কালার, ভারতের পতাকার মতো। আপনার সবুজ, লাল এবং হলুদ। হলুদ অংশটা বিদায় নিয়েছে, এবং এটাই যে স্থায়ী রূপ পরিগ্রহ করে ফেলেছে, এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। আপনার শ্রীলঙ্কার মতো দেশ, যেখানে মুসলিম প্রেজেন্স আছে এবং তাদের প্রতিনিধিত্ব আছে পতাকায়, একটা অংশ সবুজ। সেটা মুসলিম মেজরিটি দেশ নয়, টার্কির মতো দেশ, সেকুলার, কিন্তু চাঁদতারা কিন্তু পতাকায় আছে। আমাদের বাংলাদেশের মাটিতে চিরস্থায়ী ভাবে চাঁদতারা পতাকা প্রথিত করে দিয়েছেন লুই কান মহোদয়, আমাদের যে ক্রিসেন্ট লেক এবং আপনার সংসদ ভবন এর মধ্য দিয়ে। আইয়ুব খান এটা কমিশন করেছে সুচিন্তিত ভাবে। এখন যারা হেরিটেজ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত, তারাই তো দাঁড়িয়ে যাবেন কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে। এক, দ্বিতীয়ত $152 মিলিয়ন তখন খরচ হয়েছে আইয়ুব আমলে এই সংসদ ভবন তৈরি করতে। এখন কত টাকা লাগবে আপনি যদি এটা পরিবর্তন করে, মানে তারা পরিবর্তন করে অন্য কিছু সংস্থাপন করার চেষ্টা করেন? ফলে এই বিষয়গুলো সম্পর্কে আসলে জনমনে ধারণা পরিষ্কার নেই, কারণ ন্যারেটিভটা পরিষ্কার করা হয়নি। এই জন্যই এই সমস্যা। যেমন ওই যে আমি প্রায় বলি, এই দেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল, সেটা আমরা বেমালুম চেপে গেছি। আপনি যাকে দেখতে নারী তার চলন বাঁকা, সেটা ভিন্ন বিষয়, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যখন তাকে বেতারে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কিন্তু বলেছেন, পার্ট অফ হিস্ট্রি, ইউ ক্যানট চেঞ্জ ইট। এই যে ইতিহাস মনস্কতা, সেটা কিন্তু জরুরি। যাহাই তাই বস্তুনিষ্ঠতার সঙ্গে বিষয়টাকে তুলে ধরতে হবে। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ধর্ম পরিবর্তন করলেন, পরে যথারীতি সেটা আবার চেপে গেলেন, এগুলো চলবে না।